যাই হোক, আমি ভাইয়ার উদ্দেশ্যে বলি, ভাইয়ার যদি একটু মায়া হয় আরহামের জন্য, যাতে ভাইয়া আবার সবকিছু কন্টিনিউ করে। আমার বোনের লাইফ তো শেষই। আরহামরে ভাইয়া দেখো, আরহাম তো মাত্র বড় হইতেছে, ও তেমন কিছু বুঝে না। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতেশাম স্টুডিও আরেকটি নতুন পর্বে। আমার বাবা নাই, ছোট থেকে 5 বছর বয়স থেকে আমার বাবা নাই। জীবিত আছে কিন্তু আমাদের মধ্যে নাই। সে কোথায় আছে আমরা কেউ জানি না। বাবা বলতে আমার কাছে ঘৃণার একটা শব্দ। মানে বাবার মুখ যতটুকু মনে পড়ে ততটুকুই শুধু মারধর। মানে আমার আম্মুকে অনেক মারতো, আমাকে অনেক মারতো, এগুলোই। তারপর যখন আমার বিয়ে হয় 2015 সালে, তখন আমার বয়স 14 ছিল। পরিচয়টা ছিল মানে একটা বান্ধবীর মাধ্যমেই। তো বিয়ের পর আমি জানতে পারি আসলে সে হচ্ছে মানে কিছুই না, বেকার। তো তারপরও আমি সংসার করব, মানে এরকম ছিল যে বিয়ের পর যেই আমাকে দেখতো সবাই বলতো কাকের মুখে কমলা। মানে আমি একরকম, সে হচ্ছে আরেক রকম। মানে তাকে কোনোভাবেই আমার পাশে মানানসই না। তুমি তো অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো, অনেক মিষ্টি দেখতে তুমি। তো আমার আম্মু প্রবাসী, আর আমাকে বিয়ে দিছে সেটা আমার আম্মু দেখেই নাই নিজের চোখে। তুমি তাহলে কার কাছে থাকতে? নানীদের কাছে? আমার নানু আর আমার মানে খালা ছিল। আচ্ছা, ওদের কাছে থাকতে। তারপর যখন বিয়ে হয় ওর হাত ধরি। তো বিয়ের পর মানে তারা কাবিনটা টোটালি লুকায় ফেলে আমার কাছ থেকে। তো কাবিনটা লুকানোর পর তাদের টর্চার শুরু হয়ে যায়। তো আম্মুর কাছ থেকে 5 লক্ষ টাকা চাচ্ছে তার ছেলেকে বাহিরে পাঠানোর জন্য বা ব্যবসা ধরায় দেওয়ার জন্য। তো আমি টাকা কোথায় পাবো? টাকা না দিলে সে আমাকে মানে নির্মম ভাবে অত্যাচার করতো। আমার ফোনে কিছু ছবি আছে, মানে এরকম ভাবে মারতো সে। আমি যখন বিয়ের মানে 5 মাস চলে, তো কনসিভ করি, সেটা জানার পর সে আমাকে এখানে একটা লাথি মারে। মানে ইনস্ট্যান্ট আমি জাস্ট খাট থেকে পড়ে যাই। পড়ে যাওয়ার পরেই মানে মানে প্রচন্ড পরিমাণ অসুস্থ। তো তার মা আমাকে হসপিটালে নিয়ে যায়, বলে যে বাচ্চাটা নাই। তো তারপরে যখন 2018 সাল, তখন দেখি যে সে আমাকে আর মানে পাত্তাই দিচ্ছে না টোটালি। সে অনেক মেয়েদের সাথে তার সম্পর্ক। তো ওই মেয়েরা আবার আমাকে ছবি পাঠায়, এরকম নোংরা নোংরা ছবি পাঠায়। সে আমার সামনে মেয়েদের সাথে কথা বলতেছে, যেখানে ডাকতেছে চলে যেতেছে, কিন্তু আমি কিছু বলতে পারতেছি না। এর মাঝখানে 2018 সালে বাচ্চা কনসিভ করছি, আমি বাচ্চাটা নিবই, অলমোস্ট 4 মাস হয়ে গেছে। তো বাচ্চাটা তারা আবার অ্যাবর্শন করলো। যখন আমার বাচ্চাটা অ্যাবর্শন করে, মানে 4 মাসের বাচ্চাটা, ওই সময়টা মনে হয় যে আল্লাহ আমাকে পৃথিবীতে কেন রাখছে। মানে আমি যদি মানে মরে যেতাম ওই সময়, তাহলে হয়তো অনেক ভালো হইতো। আগের কাবিনটা তারা টোটালি লুকায়ে ফেলছে যে আমি তার বোন। আমি যদি ফোন দিয়ে তাকে বলি যে আমি তো তোমার বউ, আমার তো তোমার উপর অধিকার আছে, তুমি কেন মেয়েদের সাথে এগুলো করতেছো, সে বলো কিসের বউ, তুই তো আমার কোনো বউ না, তোর আমি বিয়েই করি নাই, কিসের বউ, প্রমাণ আছে কোনো, এরকম ভাবে বলে। তো সে মানে এরকম ভাবে অত্যাচার করতো, আমাকে বলার মতো না যে টাকা দিবি নয়তো সংসার করবো না। কথা টাকায় প্রথম থেকে, বিয়ের প্রথম দিন থেকে? হ্যাঁ, টাকা দিবি নয়তো সংসার করবো না। ঠিক আছে, আম্মুর কাছ থেকে ফোন দিয়া মিথ্যা টিথ্যা বললা 10,000 15,000 টাকা আইনা তাকে দিতাম। সে যে হচ্ছে ফোনে জুয়া টুয়া খেলা শেষ নষ্ট করে ফেলতো। আবার বাসায় আসতো, আচ্ছা ঠিক আছে 15 দিন ভালো, 15 দিন পর আবার আমাকে 5,000 টাকা এনে দাও তোমার মার কাছ থেকে। টাকা না দিলে সে মারধর। তো এরকম করতে করতে আমি 19 সালে তার বাবা মারা যাওয়ার পর আমি আমার বাসায় একবারের জন্য চলে আসি যে আমি তার সাথে আর সংসার করব না। তো আসার পর আমার আম্মা 19 সালে জুলাই মাসে আসে দেন হচ্ছে তাকে বলে যে তুমি আমার বাসায় আসো, তোমার সাথে কথা বলি, যে একটা তোমাদের তো কাবিন নাই, আমি একটা কাবিন করি আমার নিজের হাতে। আমার মেয়ে বিয়ে দিতে পারিনি, আমি আমার মেয়েকে বিয়ে দিই নিজের হাতে। সে আসবে না, সে আসবে আমাকে ফোন বলতেছে যে তুমি আমাকে 5,000 টাকা পাঠাও, তোমার আম্মা আসছে, আমি কিভাবে খালি হাতে যাই। তো আমি বলতেছি দেখো এতদিন তো আম্মু বাইরে ছিল, আম্মুর কাছ থেকে মিথ্যা বলে আমি টাকা নিতে পারছি, কিন্তু এখন তো আম্মু বাংলাদেশে, আমি কিভাবে টাকা নিব। আচ্ছা ঠিক আছে, সে আসবে না। তো আমি এত কষ্ট পাওয়ার পর আমি টোটালি তার সাথে যোগাযোগ অফ করে দিই, নতুন করে আমি জীবন শুরু করি। ঠিক আছে, আমি তার পিছু ছেড়ে দিলাম। তখন আবার শুরু হয় তার পাগলামি, আমাকে তার লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। তো এরকম করতে করতে আমি মাকে বলি যে ঠিক আছে বাদ দাও, যা হয়েছে হয়েছে। আম্মা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাবিন করাইতে রাজি হব, যদি ও রাজি হয় ঠিক আছে কাবিন করব। তো সে বলতেছে যে কাবিন করব না, 1 টাকার কাবিন করব। আমাকে বলতেছে 1 টাকার কাবিন করব, পরিমাণের মতো। হ্যাঁ। তা আমি বলছি 1 টাকার কাবিন, এটা আবার কেমন কথা, কাজই তো চলে যাবে না, 1 টাকার কাবিন করবো, নাহলে বিয়ে করবো না। তো এরকম অনেক যুদ্ধ করে কাবিনটা হলো। 2 লক্ষ টাকা কাবিন দিল। করার পর তার বাসায় গেলাম। তো দেন হচ্ছে মানে মোটামুটি ভালোই চলছিল সংসার,
হঠাৎ করে আমার ছেলে কনসিভ হয়, তাকে আমি বলি যে আমি থার্ড টাইম কিন্তু এবার হ্যাঁ থার্ড টাইম আমি বললাম যে আমি কনসিভ করেছি। বাচ্চাটা যখন 2 মাস বয়স মানে পেটে, তখন ডাক্তার বলল যে টোটালি 4 মাস বেড রেস্টে থাকবে, যেহেতু আগে অ্যাবর্শন হয়েছে এত ছোট বয়সে। তো আমার আম্মা গেল, আম্মাকে বলতেছে যে আপনি এখানে থাকেন, যা খরচপাতি মানে ও ভাইঙা বলতেছে না, আমার কাছে বলতেছে তোমার আম্মুকে তো বলো থাকতে, যা খরচপাতি লাগে উনি দিবে, আমি কিভাবে দিব, আমি তো বেকার, আমি তো কাজ করি না। তা আমি বললাম এটা কিছুই করে না? না, কিছুই করে না। চলে কিভাবে সংসার? ওই যে ওর মা বাইরে থাকে, কিছু কিছু পাঠায়, এইভাবেই চলে। আর তোমাকে অত্যাচার করে তো শাশুড়ির কাছ থেকে কিছু নাই এসব? হ্যাঁ হ্যাঁ। তো তারপরে হচ্ছে এরকম করতে করতে মানে আমার আম্মু বললো যে আমি আবার মেয়ের জামাইয়ের বাসায় কিভাবে থাকবো, তার থেকে তুমি চলো আমার সাথে, সমস্যা নেই চলো। তা আমি আসলাম কেন, সেই থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ টোটালি। 6 মাস যখন হয়েছে বাচ্চার পেটে, তখন সে যোগাযোগ করতেছে, হ্যাঁ আমার মা দেশে আসবে, তোমাকে নিতে আসবো। তা আমি বলছি এখন তো আমার যাওয়া সম্ভব না, আচ্ছা তুমি আসো আমি দেখি। তো সে বাসায় আসে, তখন আমার এরকম অবস্থা, মানে আমি খাট থেকে এরকম নিচে নামলে আমার পুরো ফ্লোর ভরে যায় ব্লাড দিয়ে। তা আমি বলতেছি এই অবস্থায়, আমার আম্মু বলতেছে গাড়ির ঝাঁকিতে যদি আরো একটা বড় ক্ষতি হয়ে যায়, টাকা পয়সা বাবা তোমাদেরও যাবে আমাদেরও যাবে, তো থাক দরকার নেই, এই অবস্থায় নিয়ে যাও না। সো ওই মুহূর্তে তখন রাতের 12:30 বাজে বাসা থেকে বের হয়ে চলে গেছে। এই যে গেল, আর কোনো যোগাযোগ নাই, টোটালি কোনো যোগাযোগ নাই। তো যখন আমার 7th মান্থ, তখন আমার বাচ্চা মানে একদম এরকম অবস্থা, আমি মারা যাব। তো আমাকে হাসপাতালে ভর্তি করায়। তো ডাক্তার বলে যে হয় বাচ্চা বাঁচবে না হয় মা বাঁচবে, এই দুইজনে সিচুয়েশনে চলে হ্যাঁ গেছে। দুইজনে যে কোনো একজন বাঁচবে। তো তখন তারা সিজার করে। সিজার রুমে যখন আমি যাই, তখন মানে তখন সবাই বলতেছে যে এই রোগীর কি একটা মানুষ নাই যে ওনার মানে সিটটা ধরে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো পরে যাই সিজার রুমে আমার ছেলে হয়। আমার ছেলে হওয়ার পরে তাদের সবাইকে ফোন দেয়, তারা সবাই বলে যে ও মৃত, আমরা ওকে চিনি না। বাচ্চা মানে খুবই অসুস্থ, আইসিইউতে ছিল। আচ্ছা, তো ওই সময় মানে আমাদের পাশে শুধু আমার মা, আর কেউ নেই এই দুনিয়াতে, আর কেউ নেই এই বাচ্চাটাকে আর আমাকে সামলানোর জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য শুধু আমার মা, আর কেউ নেই। তোমার হাজবেন্ড তো কোনো যোগাযোগ করে না? কোনো যোগাযোগই করতেছে না। তো হাসপাতাল থেকে বাসায় আসি, 40 দিন পর আমার হাজবেন্ড আসে আমার বাসায়, আয়শা বলে তোমাকে নিয়ে যাব। তো ঠিক আছে, ওই সময় আর যাই না, ঝগড়া টগড়া করে মানে তাকে বিদায় করে দিই, আর যাই না। তো যখন আমার বাচ্চার 4 মাস, তখন তার বাসায় যাই, মানে আমি নিজের সাইডেই ফোন দিই, বলি যে আমাকে নিয়ে যাও। তো যাই, তো যাওয়ার পরে যা দেখলাম যে মানে আমার বাচ্চা কন্টিনিউয়াসলি ঘুমায়, ওদের বাসায় যাওয়ার পর কন্টিনিউয়াসলি ঘুমায়। কি ব্যাপার, এত কেন ঘুমাচ্ছে? তো একদিন রাত্রিবেলা 2:30-3টার দিকে উঠছি ঘুম থেকে, ওইটা দেখি যে আমি মানে অ্যালার্জির ওষুধ খাইতাম, সেই ওষুধটা 4 ভাগ করে 1 ভাগ সে দুধে মিক্স করে, কে? আমার হাজবেন্ড দুধে মিক্স করে আমার বাচ্চাকে দিচ্ছে। কারণ বাচ্চাটা মানে যেন না জ্বালায়, সে রাত ভরে ফোনে কথা বলবে। তো এই অবস্থা দেখে পরে সাথে সাথে আমি আমার আম্মুকে ফোন দেই, আমার শাশুড়িকে ফোন দেই যে আপনারা আমার বাসায় আসেন কালকে সকালের মধ্যে। তো তারা আসে, আসার পরে আমি বলি যে এরকম এরকম ঘটনা, আমি কিভাবে থাকবো, সে নিজের বাবা হয়ে যদি আমার ছেলেকে মেরে ফেলতে চায়, তাহলে তো আমি এখানে থাকতে পারবো না। তো তারা সবাই আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করে যে আমি পাগল হয়ে গেছি, আমার বাচ্চা হওয়ার পর আমি পাগল হয়ে গেছি। সবাই একই কথা, ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। তো মানে এরকম ধস্তাধস্তি শুরু হয়। তো শুরু হওয়ার পর মানে ওই মুহূর্তে আমি এতটা অসুস্থ, তো আমার হাজবেন্ড আমাকে খুব জোরে এখানে একটা থাপ্পড় মারে। তো থাপ্পড় মারার পর সাথে সাথে সেন্সলেস, আমি আর কিছু বলতে পারবো না। তো দেন হচ্ছে আমার যখন সেন্স আসে, তো আমি দেখলাম যে তারা এরকম মানে ঝগড়া চলতেছে। তো বলতেছে যে মানুষ আনতে আমাকে, আমার হাতের থেকে সিগনেচার ডিভোর্সের রাইখা আমাকে পাঠিয়ে দিবে, তারপর ও বিয়ে করবে। আমি নিজে থেকে কেন ডিভোর্স দিব, আমি তো সংসার করব। তো আমি সেটাতে রাজি হই না। তো এরকম চিল্লাচিল্লি এক পর্যায়ে আমার ছেলেটাকে নিয়ে, মানে আমি আরেক রুমে ছিলাম, তো আমার ছেলেটাকে নিয়ে আমি বাইরে চলে আসি। চলে আসার পর এই পর্যন্ত তার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। আমার ছেলেটাকে এরকম অবস্থায় নিয়ে আসছি, আমার ছেলেটা শুধু একটা সেন্টু গেঞ্জি পরা, আর কিছুই পরা না। তো সে আমাকে আমার উপর ব্লেম দেয় যে আমি তার বাসা থেকে স্বর্ণ টাকা পয়সা যা ছিল সব চুরি করে নিয়ে আসছি। কবে চলে আসছো? চলে আসছি 2023-এর শবে বরাতের আগের দিন। কিন্তু এই রিসেন্টলি আমি শুনতেছি সে বিয়ে করছে, তার একটা মেয়ে হয়েছে, সে এখন চট্টগ্রামে থাকে, মানে আমার ধরাছোঁয়ার বাইরে, যেন আমি না জানতে পারি। সে জানে আমার বাবা নাই, আমার বড় ভাই নাই, আমি তাকে কোনোভাবেই ধরতে পারবো না, মামলা করতে পারবো না, কারণ মামলা করতে অনেক টাকা পয়সা লাগে। তো আমার ছেলেটা এখন এরকম একটা অবস্থায় আছে
যে সে মানে পুরুষ মানুষ যাকেই দেখে তার কোলেই যায়, তার কোলেই যায় ভাবে যে এটা তার বাবা, বাবা ভাইবা সে ঝড়ায় ধরে। মানে ওই মুহূর্তটা আমি নিজে কখনো এক্সপ্লেন করতে পারবো না যে আল্লাহ কেন ওরা পৃথিবীতে দিল, আর কেন ও আজকে এত কষ্ট করতেছে। ওর নাই দিত পৃথিবীতে, ও আজকে বাবা ছাড়া, আমি নিজে বাবা ছাড়া বড় হয়েছি, আবার আমার সন্তানও বাবা ছাড়া, যে বাবার মুখটাও দেখলো না। এরকম একটা পরিস্থিতি আমি কখনোই মানে চিন্তাও করিনি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে। মানে আমি শুধু চাইছিলাম সংসারটা করতে, যে আমি সংসারটা করব, আমার যেহেতু বাবা ছিল না, আমার সন্তান যেন বাবাটা পায়, জাস্ট এতটুকুই। যার সম্বন্ধে কথা বলা হচ্ছে তিনি যদি চান তাহলে চাইলেই কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করে আপনার কথা বলতেই পারেন। আর তার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে দীর্ঘ নিঃশ্বাস কি লাগবে না? আল্লাহ কি সত্যি ছেড়ে দিবেন? একটা মানুষের পুঁজিতে আর কত কষ্ট দিলে সেটা দোজক সমান কষ্ট হয়। যে কষ্ট বয়ে পড়ে বেড়াচ্ছে একটা বাচ্চা টাইপের মেয়ে, কি অদ্ভুত সুন্দর মিষ্টি দেখতে, কি নিষ্পাপে মুখের অবয়ব। দুঃখজনক, মায়াতে আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু কেউ না কেউ যদি প্রোগ্রামটা দেখেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতেছি এ ধরনের প্রপার জাস্টিস নিয়ে আসার ব্যবস্থা করে দেন। এই মেয়েটি যে এলাকা থেকে আসছে, ড্যামরা, রাইট? কেউ না কেউ তো আছেন অনেক বেশি প্রভাবশালী, উদ্যোগ নেন না, একটা ভালো কাজ করার সাক্ষী দেন, যাতে করে এরকম একটা অসহায় মেয়ে এইভাবে কষ্ট পাইতে পারে না। আমি নিজে বাবা ছাড়া বড় হয়েছি, আমি চাই না আমার ছেলেটাও বাবা ছাড়া বড় হোক, অন্তত সে যেন তার বাবার ছায়াটুকুও পায়। মানে আমার ক্ষেত্রে যা হয়েছে আমার ছেলের ক্ষেত্রেও সেটাই হবে। আমার শুধু এতটুকুই কথা যে ও যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই যেন ও অন্তত আমার ছেলেটার ভরণ পোষণের দায়িত্বটা নেয়, যে আমার ছেলেটা তার বাবার মুখটা দেখতে পারে, আর কিছুই না। আমার খরচও তার চালান লাগবে না, কারণ আমি আল্লাহ আমাকে চালাই নেবে। এই ফাঁকে আমি একটু ছোট্ট করে একটু কথা বলতে চাই, উইথ ইওর পারমিশন। ওর খালাতো বোন এখানে উপস্থিত আছে। তুমি কেমন দেখো একে? আমার বোনরা আমি যতক্ষণ দেখি ততক্ষণই দেখি যে ও মনমরা থাকে, ও সবসময় কান্নাকাটি করে। তারপর ছেলে যখন ঘুমায় সামনে বসে বসেও কিছু ভাইবা কান্না করে, হঠাৎ হঠাৎ কান্না করে ওঠে, বাট ওর কান্নাটা কেউ দেখে না। যখন আমার খালামণি একটু সামনে থেকে সরে যায় তখন ও নীরবে কান্না করে। ও যে কান্না করে মাঝে মাঝে আমি দেখি, বাট ও কখনো ওগুলা বুঝতে দেয় না, দেখলে সাথে সাথে মুখ ঘুরায় ফেলে, অনেক চুপচাপ। যে দেখে সেই বলে যে ও এখন মৃত একটা জীবন্ত লাশ হয়ে বাঁচতেছে, আর কিছুই না। যাই হোক, আমি ভাইয়ার উদ্দেশ্যে বলি, ভাইয়ার যদি একটু মায়া হয় আরহামের জন্য, যাতে ভাইয়া আবার সবকিছু কন্টিনিউ করে। আমার পুরো লাইফ তো শেষই। আরহামরে ভাইয়া দেখো, আরহাম তো মাত্র বড় হইতেছে, ও তো এখনো কিছু বুঝে না। আমি চাই যে তুমি এভাবে কষ্ট কন্ট্রোল করে এভাবেই থাকো, স্বাভাবিক থাকার চেষ্টা করো। তোমার যারা আমরা হিতাকাঙ্ক্ষী, আমরা দোয়া করি যে তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও, কষ্ট করো, কোনো একটা জবের মধ্যে যাও, সফল হও। বিভিন্নভাবে কিন্তু মানে হালাল রুজির ব্যবস্থা করছে এখন ছেলেমেয়েরা। আজকের এই পৃথিবীতে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, তুমি ঘুরে দাঁড়াও, সে প্রত্যাশায় থাকলাম। আরামের জন্য অনেক অনেক দোয়া। বিদায় নিচ্ছি আজ।